পড়ালেখা করাতে পারবেন? আমি এখন বিয়ে শাদী দিয়ে দিব, তা ও বলতেছে না আমি এখন বিয়ে শাদী করার চিন্তা ভাবনা নাই, আমি লেখাপড়া শেষ করতে চাই। এবং আমি বরগুনা ডিসির কাছে গেছিলাম গত পরশুদিন। ডিসি সাহেব বলছেন ও যদি লেখাপড়া করে, ও যে পর্যন্ত যায় সেই পর্যন্ত আমি সাহায্য করব। দর্শক আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত অনুষ্ঠান জীবনের গল্প। প্রিয় দর্শক, আমরা কথা বলেছি শাপলার সঙ্গে, এখন কথা বলবো তার বাবার সঙ্গে। শুনবো তাদের জীবনে ঘটে যাওয়া যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো আজ আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো চলুন দর্শক আমরা আলোচনায় যাই। আসসালামু আলাইকুম আঙ্কেল। আঙ্কেল কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছেন। এই যে এক বুক বেদনা নিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর আদায় করেছেন, ভালো আছেন ইনশাল্লাহ। আমিও দোয়া করব আপনারা যে ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই দোয়াই করব। তো আঙ্কেল আমরা শুরুতে পরিচয় পর্বটা সেরে নিব। জি, আমার নাম মোহাম্মদ বশির আহমেদ স্বপন। বশির আহমেদ স্বপন। জি, গ্রাম আমতলী, থানা বরগুনা, জেলা বরগুনা সদর। আচ্ছা, আপনার পরিবারে মানে আপনারা মোট কতজন ছিলেন? আপনার কয় মেয়ে কয় ছেলে? আমার 3 মেয়ে আর একটা ছেলে। 3 মেয়ে 1 ছেলে। আচ্ছা আচ্ছা। তো লঞ্চ দুর্ঘটনায় মারা গিয়েছে কয় মেয়ে? 1 মেয়ে। আর ওই মেয়ের একটা ছেলে একটা মেয়ে। আচ্ছা আচ্ছা। তো আপনার 3জন নিখোঁজ। জি, আর আমার ওয়াইফ ডেড। ওয়াইফকে খুঁজে পেয়েছেন কিন্তু তাদেরকে খুঁজে পাওয়া হয়নি। 5 জনের মধ্যে মোট 4 জন, 3 জন নিখোঁজ আর একজনের বডি পাওয়া গেছে, মানে আমার ওয়াইফের। তো আমরা যা শুনবো আপনার সবার বড় কে ছেলে সন্তানের মধ্যে? ওর নাম ঝর্ণা। উনি সবার বড় ছিল? জি। যিনি মারা গিয়েছে বা? না, উনি জীবিত। উনি ঢাকায় ছিল। তা লঞ্চ দুর্ঘটনায় যিনি যাকে খুঁজে পাচ্ছেন না বা মারা গেছে না বেঁচে আছে আপনারাও জানেন না বা আমরাও জানি না। ও দ্বিতীয়। আচ্ছা, তিনি কি করতে অ্যাকচুয়ালি? গৃহিণী। তাকে বিয়ে দিয়েছেন কোথায়? আমার এই পার্শ্ববর্তী 2-3 গ্রামের আশেপাশে। আচ্ছা, তার হাজবেন্ড কি করতো? সেও মানে দিনমজুর, সংসারই করে, স্বাভাবিক কাজ করে। আচ্ছা, স্বাভাবিক কাজকাম করতো। তারা কি ঢাকায় থাকতো না গ্রামে থাকতো? ঢাকায় থাকতো। আমার যখন চাকরি ছিল, আমার চাকরি চলে যাওয়ার পর ওরাও গ্রামে চলে আসে। আচ্ছা, তাহলে ঢাকায় কেন গিয়েছিল তারা? সর্বশেষ ঢাকায় গেছিল চিকিৎসার জন্য, কারণ ওই দ্বিতীয় মেয়েটা ওর হার্টের সমস্যা ছিল। আচ্ছা আচ্ছা। তারপর সূত্রে ঢাকায় যাওয়া 2 বাচ্চা নিয়ে। আচ্ছা। কিছুদিন আগেও দেশের বাড়িতেই ছিল। আচ্ছা আচ্ছা। আনুমানিক 15-20 দিন আগে। হ্যাঁ, তো ঢাকায় গিয়েছে বাচ্চার চিকিৎসার জন্য। ও নিজেও অসুস্থ ছিল আর প্রচণ্ড ঠান্ডা শীত, এজন্য ও চাইছিল যে পৌষ মাঘ এই 2টা মাস ঢাকায় থাকবে। আচ্ছা, শীতটা কমলে পরে দেশে আসবে। তাহলে হঠাৎ করে গ্রামের উদ্দেশ্যে কেন রওনা দিল আবার? গ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছে, ওর মা চাকরি করতেন, তো ওই ছুটি পাইছে। ছুটি পাওয়ার পরে বৃহস্পতিবার ওই অফিস করার পরে বিকেলে রওনা দিয়েছিল আর কি, মানে ছুটিটা দেশে কাটানোর জন্য। জি। আচ্ছা, আসলে শীতের দিন গ্রামে সবারই আসতে মন চায়। জি। 2-1 দিন বেড়াইতে মন চায় সবারই। তো সেই সুযোগটা হয়তো কাজে লাগাতে চেয়েছিল। জি। আচ্ছা, তো সেই সুযোগটা তো কাজে লাগাতে চেয়েছিল কিন্তু তো পারলো না। অবশেষে একটি দুর্ঘটনায় তারা এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যেতে হয়েছে তাদের। আচ্ছা, যাই হোক, তো তাদেরকে হারিয়ে এখন আপনার কি অবস্থায় আছেন একটু বলবেন? তাদের হারিয়ে আসলে আমার যে 2টা নাতি ছিল তাদের আমি নাতি মনে করতাম না, আমি মনে করতাম আমার সন্তান। আমার ওয়াইফ এবং নাতি 2টা হারিয়ে আমি সবচেয়ে বেশি আসলে আমি বলতে পারতেছি না কিছু। ওরা যে এত কিউট ছিল, আসলে ওদের আমি নাতি মনে করতাম না, নিজের সন্তানের মতোই ছিল আর কি। ওরা অনেক ঘরটা আলোকিত করতো, নাচতো, হাসি
ঠাট্টা কি জন্মদিন পালন করতো আমার এই মেয়েকে নিয়ে, শাপলাকে নিয়ে। শাপলা ওদের জন্মদিনের কেক কিনে দিত, ওই বিভিন্ন স্ন্যাক্স, কনফেকশনারি, চাইনিজ, এসব জায়গায় ওই আবদুল্লাহ সব জায়গায় যাইতো। এবং এই শাপলার কলেজের অনেক স্টুডেন্ট ওই আবদুল্লাহকে চিনত। আচ্ছা আচ্ছা। তো তাদেরকে হারিয়ে আপনি খুবই শোকাহত। তো আপনি আপনার স্ত্রীকে তার ডেড বডি তো খুঁজে পেয়েছেন? আমার স্ত্রীর ডেড বডি পাওয়া গেছে, কিন্তু পোড়া, মানে ক্ষত বিক্ষত, এবং সর্বশেষ আগুনের তাপ সহ্য করতে না পেরে আমার মনে হয় নদীতে ঝাঁপ দিয়েছে। ঝাঁপ দেওয়ার পরে নদী থেকে নেভিরিয়া কোস্টগার্ডের ডুবুরি দল তাকে উদ্ধার করছে। আচ্ছা আচ্ছা। কতদিন পর ফিরে পেয়েছেন তাকে? না, কতদিন না, বৃহস্পতিবার রাত্রে ঘটনা, 3টার দিকে আমরা বেলা 12টার দিকে একটা মাঠে কলেজ গেট নামে একটা জালকাঠি মাঠ ছিল নদীর পাড়ে, ওখান থেকে লাশ শনাক্ত করছি। তা শনাক্ত করতে কোনো অসুবিধা হয়েছে নাকি? না, শনাক্ত করতে কোনো সমস্যা হয় নাই, কিন্তু আমি চাকরি যাওয়ার পরে আমার স্বপ্ন ছিল আমি গ্রামে একটা ডেইরি ফার্ম করব। যে আমার চাকরি নেই, চাকরি তো 2 মাস পরেও হইতে পারে, 6 মাস পরেও হইতে পারে। তা আমি এতদিন তো বেকার থাকলে তো আমার সংসার চলবে না। তা চিন্তা ভাবনা ছিল যে আমি কয়টা যদি গরু কিনি, তো করোনার মধ্যে যে গরু বড় হবে না এরকম তো কোনো শর্ত নাই, গরু তো আস্তে আস্তে বড় হবেই। এটা চিন্তা ভাবনা করে আমি পাবনা অরণখোলা ওই দাসুরিয়ার থেকে 8টা গরু কিনছিলাম। ওগুলাই আমি বাড়িতে লালন পালন করা শুরু করছিলাম। শাপলার ভাই বোন নিয়ে, মাকে নিয়ে ঢাকায় ছিল। তো এই গরুর খাবার দাবার ওই শাপলার মাই, ধরেন এই বিভিন্ন পোলট্রি খাবার, গম, ভুট্টা, তারপর গমের ভুসি, এই টাকাটা শাপলার মাই আমাকে পাঠাইতো। তো এখন কে পাঠাবে সেই এবং টাকাগুলো? সর্বশেষ 23 তারিখ বাড়িতে আসার সময় আনুমানিক তার সাথে 50,000 টাকা ক্যাশ ছিল। তারপর তার নাকে, কানে, গলায়, হাতে স্বর্ণ ছিল। এই টাকা, স্বর্ণ এগুলোও বাজেয়াপ্ত হয়ে গেছে। এবং সাথে 2টা অ্যান্ড্রয়েড সেট ছিল, মোবাইল, একটা বাটন ফোন ছিল। এগুলা টাকা, মোবাইল, স্বর্ণ কিছু পাওয়া যায়নি। কিছুই পাওয়া যায়নি? স্বর্ণ কিছু পাওয়া গেছে, আর টাকাটা পুরা, আর মোবাইল টোবাইল, কাপড় চোপড়, এগুলো কিছু কোনো অস্তিত্ব নেই। কোনো অস্তিত্বই পাওয়া যায়নি? জি না। আপনারা কি এগুলো বিষয়ে কোনো ডায়েরি করেছেন? আমি জালকাঠি ছাত্রলীগের প্রেসিডেন্টের কাছে ফোন দিয়েছিলাম। উনি বলছে আপনি স্থানীয় ওই পাথরগাডার এমপি রিমন সাহেবের সাথে যোগাযোগ করেন। আচ্ছা আচ্ছা। তো রিমন সাহেবের কাছে একবার বলার পরে বলছে আমি দেখব। কোথায়, এখন আর কোনো খবর নেই। এখন আমার এই নগদ টাকারও খবর নাই, আর কোনো এমপিরও খবর নেই। তো আঙ্কেল, আপনার তো এখন সর্বকুলি আপনি হারিয়েছেন, তো সর্বশান্ত। সর্বশান্ত। এখন আপনার মানে ভবিষ্যৎ পরিকল্পনা কি? আপনি আগামীর পথগুলো কিভাবে মানে চলবেন? আগামী পথগুলো, আমার তো আর বাঁচার কোনো স্বপ্ন নাই। এখন আমি চিন্তা করি খালি মেয়েটার কথা। আমার আর তো বাঁচার, কারণ শাপলার মাঝে সাপোর্টটা দিছে, এরম সাপোর্ট আর কেউ দিতে পারবে না। শাপলার মা যেটা পারছে সেটা আমিও পারি না। আমি পুরুষ হইলেও কি, শাপলার মা একটা মহিলা হইয়া যেটা পারছে সেটা আজ পর্যন্ত আমিও পারি নাই, এটা সত্যি কথা। কিন্তু শাপলার মার জায়গাটা কোনোদিন কেউ দখল করতে পারবে না। এটা খাওয়া দাওয়া, রান্নাবান্না, একটা সংসারে ফাটল তললে সেটা জোড়া লাগানো, হাসি খুশি, পাড়া প্রতিবেশী। আপনি বামে ডানে একটা সাক্ষাৎকার নিলে বুঝতে পারবেন যে 10 জন কি বলে। এবং যেখানে চাকরি করতেন সেখানে পিকনিকে গেলেও পাকশাকের দায়িত্বটা শাপলার মার গাড়িই পড়তো। কারণ শাপলার মার আগে যারা পাকশাক করতো, তার যারা সিনিয়র, ওই প্রতিষ্ঠানে শাপলার মা জয়েন করার পরে ওই সিনিয়র বাদ হয়ে গেছে, শাপলার মার এই দায়িত্বটা পাইছে। উনি এত ভালো পাকশাক করতেন। মূলত কি করতে ডাকেন? একটা অফিস সহকারী ছিলেন উনি, ঢাকায় সানিডেল ইন্টারন্যাশনাল স্কুলে ছিলেন, হেড অফিসে, ধানমন্ডি 7 নম্বর। আচ্ছা আঙ্কেল, শাপলার পড়ালেখার বিষয় নিয়ে এখন আপনি কি চিন্তা ভাবনা করতেছেন? তাকে কি ঠিকমতো পড়ালেখা করাতে পারবেন? আমি এখন বিয়ে শাদী দিয়ে দিব। তা ও বলতেছে না, আমি এখন বিয়ে শাদী করার চিন্তা ভাবনা নাই, আমি লেখাপড়া শেষ করতে চাই। এবং আমি বরগুনা ডিসির কাছে গেছিলাম গত পরশুদিন।
ডিসি সাহেব বলছেন ও যদি লেখাপড়া করে ও যে পর্যন্ত যায় সেই পর্যন্ত আমি সাহায্য সহযোগিতা করব। বরগুনার বর্তমান ডিসি সম্ভবত হাবিবুর রহমান মনে হয়, উনি বলছেন তুমি আমার সাথে যোগাযোগ রাখবা, আর তুমি কোন প্রতিষ্ঠানে পড়ো, যেই কলেজ ভার্সিটি হোক, আমার সাথে যোগাযোগ রাখলে আমি বলবো, লেনদেন আমি করব, তুমি লেখাপড়া করতে পারবা, তোমার কাছে কোনো টাকা পয়সা চাইবে না। ঠিকই বলেছে। এখন শাপলার তো বিয়ের বয়স হয়নি, আর সে যেহেতু লেখাপড়া করতে চাচ্ছে তাহলে আপনারা তো এখন বিয়ে দেওয়া তাকে ঠিক হবে না। তার কি বিয়ের বয়স হয়েছে? বিয়ের বয়স 18 পেরিয়েছে, এখন 19 চলে। আচ্ছা, 2002 সালে ওর জন্ম। আচ্ছা 19 চলে, তাহলে বিয়ের বয়স হয়েছে, তারপরও হলেও তাকে এখন বিয়ে দেওয়া ঠিক হবে না, কারণ তার মন মানসিকতা এখন ঠিক নেই। জি সে যেহেতু পড়ালেখা করতে চাচ্ছে জি তাহলে বেটার হচ্ছে তাকে পড়ালেখার সুযোগ দেওয়া। জি ও করতে চায়, আর ডিসি সাহেব এটা দায়িত্ব নিয়েছে। জি। তো ইনশাল্লাহ আমরা দোয়া করব, যেহেতু ডিসি মহোদয় দায়িত্ব নিয়েছে পড়াশোনার, তো তিনি যেন এই শাপলার দিকে সুদৃষ্টি দেন, সেই দোয়াই করব। জি। তো আঙ্কেল, আজকে আমাদের এই আর ভিডিওর একটা মাধ্যমে কোনো আর্থিক সহায়তার প্রয়োজন আছে আপনার? আপনি আর্থিক কোনো সংকটে আছেন কিনা একটু সে বিষয়ে যদি আমাদেরকে বলতেন। অবশ্যই, কারণ এখন আর আমার যে নিজে খাওয়ার মতো বা আমার যে গরু লালন পালন করার মতো এরকম কোনো টাকা পয়সা একদম নাই বললেই চলে। আমি তো গ্রামে জিরো, টাকা পয়সা লেনদেন করতো শাপলার মা, আর সেই টাকা কার কাছে টাকা পয়সা পাবে আমরাও জানি না, আর নগদ যা ছিল তাও হারাইছে। তো আমরা সর্বশেষ যে বাগেরহাট থেকে আসছি ওই লাশের ট্রাকের পিছনে, তো আমরা হয়তো আসতাম হুন্ডায় অথবা সিএনজিতে বা বাসে, কিন্তু আমার আর শাপলারে আমার বরগুনা জেলা কর্মকর্তা এনডিসি ওনার গাড়িতে আমাকে 2 জন নিয়ে আসছে। আর ওই এনডিসি স্যার বলছে যে শাপলা যদি ভবিষ্যতে চাকরি বাকরি প্রয়োজন হয় ওর জন্য আমাদের কিছু করার চিন্তা ভাবনা আছে। আচ্ছা আচ্ছা। তো আঙ্কেল, আপনার সহায়তা যদি আপনাকে কেউ করতে চায় এই ভিডিওটা দেখে বা আপনাদের জীবনের গল্পটা শুনে, যদি কেউ সহযোগিতার হাত বাড়াতে চায় আপনাদের এই পরিবারের জন্য, জি তাহলে কোনো ব্যবস্থা আছে? জি, হয়তো আমার যেটা সেলফোন আছে পার্সোনাল, ওটা বিকাশ করা আছে এবং নগদ করা আছে। আচ্ছা, নাম্বারটি কি আপনি এখন বলতে পারবেন না আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো? হ্যাঁ বলতে পারবো, এবং ডেসক্রিপশন বক্সও দিয়ে দিয়ে। আচ্ছা, তাহলে আপনি নাম্বারটি বলে দেন আঙ্কেল। 01719 621094। এটা কি বিকাশ? নগদ এবং বিকাশ। নগদ এবং বিকাশ দুটাই? জি। আরেকটিবার বলুন। 01719 621094। আচ্ছা, আর এছাড়া কোনো ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আছে কিনা আপনাদের? জি, ডাচ বাংলা আমার অ্যাকাউন্ট আছে। ডাচ বাংলায় কোন শাখা, কোন ব্রাঞ্চ? ধানমন্ডি 7 মসজিদ রোড ব্রাঞ্চ। ধানমন্ডি 7 মসজিদ রোড ব্রাঞ্চ, ধানমন্ডি 7 শাখা। মসজিদ রোড ব্রাঞ্চ, ধানমন্ডি 15 নম্বরে আর কি, কাকলি স্কুলের পাশে। আচ্ছা, অ্যাকাউন্ট নাম্বারটি কি মুখস্থ আছে? আছে, কিন্তু আমি বলতে চাই না, যদি ভুল হয় আমি ওইটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আচ্ছা, আমরা তাহলে ভিডিওতে দিয়ে দেবো আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার। জি। প্রিয় দর্শক, আপনারা যারা শুনছিলেন শাপলা ও তার পাশে বসে আছে শাপলার বাবা, তাদের জীবনের গল্প। দর্শক, এই গল্পটি শুনে যদি আপনাদের কাছে বিন্দু পরিমাণ ভালো লাগে বা আপনাদের হৃদয়ে যদি বিন্দু পরিমাণ দাগ কেটে থাকে, তাহলে আমরা আশাবাদী আপনাদের সাহায্য এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এই অসহায় পরিবারের জন্য, এই অসহায় ফ্যামিলিটির জন্য, এবং বিশেষ করে শাপলার জন্য। শাপলা, একটু এদিকে তাকাবেন। শাপলার জন্য এখন তিনি পড়াশোনার বিষয়ে একটু মনোযোগী দিবেন, এই দোয়াই করব। তো দর্শক, আপনারা এই পরিবারটিকে একটু সহযোগিতা করবেন, সহযোগিতার হাত বাড়াবেন। এখন পড়ানোর মতো সম্বল আমাদের নাই, খাওয়া দাওয়া, পোশাক পরিচ্ছদ, টাকা পয়সা, বই পুস্তক, এরকম সম্বল আমার নাই, কিন্তু ও পড়তে চায়। ও যদি কেউ আর্থিক সাহায্য করে তাইলে ও পড়তে চায় এবং পড়বে। আচ্ছা, আমাদের ভিডিওর মাধ্যমে যদি শাপলার পড়াশোনার দায়িত্ব যদি কোনো হৃদয়বান ব্যক্তি নিয়ে নেয় তাহলে তো কোনো সমস্যা নেই, আপনি তো পড়াবেন তাহলে? অবশ্যই। আচ্ছা আচ্ছা, ও পড়তে চায়, আর যদি কেউ দায়িত্ব নেয়, সাহায্য সহযোগিতা করে, তাইলে তো ভালো। আচ্ছা, তো ঠিক আছে আঙ্কেল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি ভাঙা মন নিয়ে আমাদেরকে সময় দিয়েছেন। শাপলা, আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আপনি আপনার মনের অবস্থা আমরা বুঝি, তারপরেও আপনি আমাদেরকে সময় দিয়েছেন, সেজন্য আপনাকেও ধন্যবাদ। তো দর্শক, যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনারা এই পরিবারটিকে একটু সাহায্য করবেন, সহযোগিতা করবেন। আর আমার একটা শেষ কথা হইল,
এই লঞ্চে যারা আহত বা নিহত, এবং আমার 5 জনের মধ্যে 3 জন নিখোঁজ, আর একজন মানে আমার ওয়াইফের ডেড বডি পাওয়া গেছে। আর শাপলা ও মুমূর্ষ অবস্থায় একটা চর অঞ্চলে একটা বাড়িতে পাওয়া গেছে। রাত 3টার পরে ভিজতে ভিজতে ওই বাড়িতে কেমনি উঠছে, ওরা কাপড় চোপড় দিয়া ওরে মোটামুটি উষ্ণ করার চেষ্টা করছে। পরে আমরা 12টার দিকে গিয়ে ওই বাড়ি থেকে উদ্ধার করি। ওই বাড়ির মানুষও খুব মর্মাহত। যাই হোক, এখানে যারা আহত হয়েছে, নিহত হয়েছে এবং যারা নিখোঁজ, সবার জন্য বাংলাদেশ সহ সারা পৃথিবীর মানুষ জন্য তাদের জন্য দোয়া করে এবং আল্লাহ যেন তাদের বেহেশত নসিব করে। আমার জানা মতে আমি শুনছি, দুর্ঘটনায় যারা মারা যায় তারা শহীদের কাতারে থাকবে। হ্যাঁ আঙ্কেল, আপনি ঠিকই বলেছেন। যারা আমিও শুনেছি যারা পানিতে ডুবে মারা যায় এবং আগুনে পুড়ে মারা যায় তাদেরকে শহীদি মর্যাদা দেওয়া হয়। তো আসলে যেহেতু শুনেছি কথাটা বাস্তব সম্ভবত। তো যাই হোক আঙ্কেল, আপনি ভালো থাকবেন, শাপলা আপনিও ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম।